অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 12-এ লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোল এই গল্পটাকে নিয়ে আলোচনা করব। একটা অত্যন্ত সহজ সরল গল্প। চলো তো দেখে নেওয়া যাক আমাদের এই গল্প প্রসঙ্গে আমরা কি কি আলোচনা করতে চলেছি। ওকে, তো আমরা যেটা গল্প পড়তে চলেছি অর্থাৎ ডাউন দ্য র্যাবিট হোল, ঠিক আছে, অর্থাৎ যদি আক্ষরিক অর্থ করো তোমরা তাহলে নিচে খরগোশের গর্তে, সোজা কথায় যদি আমরা বলি। গল্পের নামটা বড় অদ্ভুত লাগছে যে ডাউন দ্য র্যাবিট হোল। এইবার আমাদের মনে হতে পারে যে র্যাবিট হোলের মধ্যে দিয়ে হয়তো র্যাবিট যাবে, অর্থাৎ বাংলায় বললে খরগোশ যাবে, সেই নিয়ে গল্প না। এই গল্পটাকে বলা হয় একটা নন সেন্সিক্যাল স্টোরি। হ্যাঁ, আচ্ছা, নন সেন্সিক্যাল মানে যার মধ্যে কোনো সেন্স নাই, একটা আজগুবি ধারণার উপর ভিত্তি করে গল্পটা গড়ে উঠবে, ঠিক আছে, এবং সবটাই কিন্তু কাল্পনিক জগৎ। এখানে পুরোটা একটা ইমাজিনারি ওয়ার্ল্ডের মধ্যে আমরা থাকবো। আসছি পরে আলোচনায় টুকটাক। আগে একটু লেখক সম্বন্ধে জেনে নিই। লেখক কে এই গল্পে? লুইস ক্যারল, ঠিক আছে। এই লুইস ক্যারল গল্পটা লিখছেন, ঠিক আছে। তো এই গল্পে যে প্রধান চরিত্র, এক মিনিট দাঁড়াও, তোমাদের বইটা একটুখানি বের করে নিতে দাও আমাকে, টেক্সটটা। হ্যাঁ, গল্পটার যে প্রধান চরিত্র, সেই চরিত্রের নাম কি? অ্যালিস। এই গল্পের লেখক এবং গল্পের প্রধান চরিত্র দুজনেরই একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। লুইস ক্যারল এটা কিন্তু তার অরিজিনাল নাম নয়। যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন কি লুইস ক্যারল, এটা ওনার অরিজিনাল নাম ছিল না। ওনার অরিজিনাল নাম কি ছিল? চার্লস ডজসন, ঠিক আছে। চার্লস ডটসন। বানানটা হচ্ছে কি CHARLES, চার্লস, DODGSON, ঠিক আছে। ওই জিটা সাইলেন্ট, নইলে এখনই ডকসন বানিয়ে দেবে তোমরা, হ্যাঁ, অন্যই মানে দাঁড়িয়ে যাবে। যাই হোক, এটা ছিল ওনার অরিজিনাল নেম এবং বাই প্রফেশন তিনি ছিলেন একজন ম্যাথামেটিক্স টিচার। ওকে, এইবার এই গল্পের যে প্রধান চরিত্র অ্যালিস, এটাও কিন্তু একটা বাস্তব চরিত্র। গল্পটা কাল্পনিক, কিন্তু গল্পের যে প্রধান চরিত্র অ্যালিস সে কিন্তু বাস্তবিক ক্যারেক্টার। অ্যালিস ছিল এই চার্লস মানে লুইস ক্যারল যে মিশনারিতে পড়াতেন আর কি, বেসিক্যালি সেখানকার যিনি ডিন ছিলেন, ডিন প্রধান, তার মেয়ে, ঠিক আছে। সে ছিল ওই 12-13 বছর বয়সী একজন বাচ্চা মেয়ে। এই লুইস ক্যারলের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যে ছোট থেকে ইনি একটু সাধারণ মানুষ থেকে আলাদা ছিলেন, যাদেরকে আমরা একটু বিশেষভাবে পারদর্শী বলতে পারি। আর সম্পূর্ণরূপে তিনি বিশেষভাবে পারদর্শী ছিলেন না, আংশিকভাবে বিশেষভাবে পারদর্শী ছিলেন, এবং তার কথার মধ্যে একটা জড়তা ছিল। আমতা আমতা করে কথা বলতেন, কাইন্ড অফ তোমরা তোতলাই বলতে পারো, ঠিক আছে। ফাম্বলিং করতেন তিনি। তো এই কারণে যখন কলেজ টলেজে পড়াতেন, স্বাভাবিকভাবেই ধরো আমি এখন পড়াতে গিয়ে থাকি কথা আটকে যায় আমার, হ্যাঁ, বা একটা কথা বলতে গিয়ে টান দিয়ে বলি, তোমাদের হাসি পাবি। সুতরাং তো তিনিও হাসির পাত্র হয়েছিলেন। অনেকে তাকে নিয়ে অনেক বুলিং করতো, বাট তিনি খুব একটা কিছু মাইন্ড করতেন না। কিন্তু এই যে অ্যালিস, এবং অ্যালিসের একজন দিদি ছিল। এই অ্যালিসের পুরো নাম কি ছিল? অ্যালিসের পুরো নাম ছিল অ্যালিস লিডল, LIDDELL, অ্যালিস লিডল। এর একজন দিদিও ছিল। এই অ্যালিস সিস্টার্স এই লুইস ক্যারলকে খুব পছন্দ করত। তারা কিন্তু লুইস ক্যারলের কাছে অনেক গল্প শুনত। এই লুইস ক্যারল এবং আরেকজন ব্যক্তি, তাদের সঙ্গে অ্যালিস এবং তার দিদি একবার ঘুরতে গেছিল টেমস নদীতে, ঠিক আছে। সে টেমস নদীতে ঘোরাকালীন বিভিন্ন গল্প বলছিলেন এই লুইস ক্যারল অ্যালিসকে, এবং বাকিরা ব্যঙ্গ করলেও অ্যালিস কিন্তু লুইস ক্যারলকে পরামর্শ দিয়েছিল যে আপনি এই গল্পগুলো লিখিত আকারেও বলতে পারেন। বাকিদের কাছে এই গল্পগুলো আজগুবি লাগলো, তাদের কাছে লাগেনি, এবং তার কথা শোনার পর লুইস ক্যারল কিন্তু ইংরেজিতে এই গল্পগুলো নথিবদ্ধ করা শুরু করে, এবং পরবর্তীকালে সেটা বিখ্যাত একটা বাচ্চাদের বইয়ে পরিণত হয়, যে বইটির নাম ছিল অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। এই যে বইটা দেখতে পাচ্ছ, জানি না তোমাদের কাছে হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এই যে অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। এছাড়াও তিনি আর একটা বই লিখেছিলেন। তিনি তার গোটা জীবনে মোট 2টো বই লিখেছিলেন, ঠিক আছে। এটা গেল মোটামুটি লুইস ক্যারল সম্বন্ধে পরিচিতি, এবং এই গল্পের যে প্রধান চরিত্র বা প্রোটাগনিস্ট অ্যালিস, তার পরিচিতি, ঠিক আছে। আর বিশেষভাবে এখানে তেমন কিছু জানার নাই। তবে যেটা নিয়ে জানার আছে সেটা হচ্ছে এই গল্পটার নাম নিয়ে। এই গল্পটা কি নিতান্তই ছোটদের গল্প? নিতান্তই একটা বাচ্চাদের ননসেন্সিক্যাল গল্প? না,
গল্পটা ননসেন্সিক্যাল হতে পারে, একটা ইমাজিনারি ওয়ার্ল্ডের উপর ভিত্তি করে হতে পারে, বাট এই গল্পটার মধ্যে কিন্তু অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। বিভিন্ন সময় বিভিন্ন ক্রিটিক্স এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিচার করেছেন, বাট আমি জাস্ট একটা ননসেন্সিক্যাল স্টোরি হিসাবেই আমরা পাঠ করব, আমাদের সেইভাবেই নিতে দেওয়া আছে। এছাড়াও একটা অ্যাঙ্গেল থেকে আর একটা বিচার করা যেতে পারে যে এটা কিন্তু জীবনের হোল, অর্থাৎ জীবনের যে গর্ত সেটার সঙ্গে তুলনা করা হচ্ছে। এখন তোমরা বলতে পারো স্যার লাইফের হোল বা লাইফের গর্ত কি, সেটা আমরা যখন গল্পটা পাঠ করব এবং আজকে যতটুকু আমি পড়াবো সেই অংশে শেষ অংশে গিয়ে আমি সেটা বলবো যে জীবনের কিভাবে গর্তের ভেতর আমরা যাচ্ছি। গল্পে আমরা কি দেখতে পাবো, যদি বিষয় সংক্ষেপ দেখি ছোট্ট করে, শুরুতে আমরা দেখতে পাবো অ্যালিস বলে একটি চরিত্র রয়েছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যে একদা কোনো একটা খরগোশকে একটা পোশাক পরে তার গর্তের ভেতর চলে যেতে দেখছে। আরো অনেক কিছু ছিল, সেগুলো আমি গল্প ডিটেলস যেমন পড়বো আলোচনা করবো। তো এবং সে তাকে ফলো করে তার গর্তের ভেতর যাচ্ছে এবং গর্তের ভেতর যেতেই সে পড়ে যাচ্ছে নিচের দিকে, এবং এই ফলটা কিন্তু সাডেন হচ্ছে না, অর্থাৎ শুরু হয়েই শেষ হয়ে যাচ্ছে না, একটা দীর্ঘ সময় জুড়ে লং টাইম জুড়ে চলতেই থাকছে এবং এই পতন সময়কালে বিভিন্ন ঘটনার সম্মুখীন হচ্ছে এবং পড়ে যাবার পরে আবার সে বিভিন্ন ঘটনার সম্মুখীন হচ্ছে। এই নিয়ে আমাদের এই টোটাল গল্পটা, সোজা ভাষায় বলতে গেলে। এইবার চলো প্রত্যেকে আমরা টেক্সটে চলে আসি, খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো। Alice was beginning to get very tired of sitting by her sister on the bank. গল্পের শুরুতেই দেখা যাচ্ছে অ্যালিস এবং তার সিস্টার নদীর তীরে বসে আছে, ঠিক আছে, এবং ওই নদীর তীরে বসে থাকতে থাকতে অ্যালিস বড্ড টায়ার্ড ফিল করছে। দেখো বাচ্চা তো তাই এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে সে পারে না, চঞ্চলতা বাচ্চাদের ধর্ম, তাই অনেকক্ষণ তো বসে থাকার পর সে বোর ফিল করছে, কাইন্ড অফ বলতে পারো। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, এবং কোনো কিছুই না করা থাকার কারণে, অর্থাৎ কোনো কাজ না থাকার কারণে, ওয়ান্স অর টুয়াইস সি হ্যাড পিপড ইনটু দ্য বুক অফ হার সিস্টার, এক দুবার সে কি করছে, একবার তার বোনের বইতে এরকম উকি মেরে দেখছে, তার মানে বোন পাশে বসে বই পড়ছিল। বোন তো বড়, মানে এই ক্ষেত্রে বোন মানে দিদির কথা বলা হয়েছে, অ্যালিসের দিদি ছিল। দিদি কি করছে, একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশে নদীর ধারে বসে বই পড়ছে। বড়লোক পরিবারের মেয়েদের একটা অ্যারিস্টোক্রেসির নিদর্শন ছিল এরকম, হ্যাঁ। আগেকার দিনে তারা তাদের লেজার টাইম কাটানোর জন্য নদীর ধারে যেত, গাছের নিচে বসতো, বসে বই পড়তো। যাই হোক তখনকার বড়লোকের অভ্যাসটা ভালোই ছিল, এখনকার মানুষের অভ্যাস পাল্টে গেছে। যাই হোক দিদি বই পড়ছে আর সেরকম বারবার উকি দিয়ে দেখছে বইয়ে কি আছে, যেমনটা আমরা করি আর কি, দেখবে, হ্যাঁ, মানে তুমি যদি রাস্তাঘাটে যাও, বাসে ট্রেনে যাও, দেখবে তুমি ফোন ঘাটছো, পাশে কিন্তু এরকম করে উঁকি মেরে বারবার দেখার চেষ্টা করে সবসময়। সব জায়গায় উঁকি মারা কিন্তু আমাদের অভ্যাস, এই অ্যালিসও তার ব্যতিক্রম না। তারপর কি হলো দেখি, বাট ইট হ্যাড নো পিকচার্স, কিন্তু বইটার মধ্যে না কোনো ছবিই ছিল না, অর কনভারসেশন ইন ইট, কিংবা কোনো কনভারসেশনে ছিল না। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ আ বুক, এবং অ্যালিস তখন বলছে এইরকম বইয়ের কি ব্যবহার আছে, থট অ্যালিস, অ্যালিস ভাবলো, উইদাউট পিকচার ও কনভারসেশন, কোনো ছবি এবং কথোপকথন ছাড়াই। আচ্ছা, ছবি এবং কথোপকথনের গল্পের বই বলতে কিরকম, আমি আশা করি তোমরা প্রত্যেকেই এইটা সম্বন্ধে জানো, যে ওই যে বাটুল দি গ্রেট বা হাঁদা ভোঁদার যে ম্যাগাজিনগুলো বেরোতো তৎকালীন, শুকতারা বলে এখনো বের হয়, তো সেইখানে দেখবে ছবি থাকে, ছবির মাথাতে এরকম বাবেল করা থাকে এবং বাবেলে লেখা থাকে এই সংলাপটা, এ বলছে তারপরে ও বলছে, এরকম করে পরপর গল্পটা ছবি এবং ওই কনভারসেশনের মাধ্যমে চলতে থাকে। তাহলে অ্যালিস আশা করেছিল দিদি যে বইটা পড়ছে ওই বইতে এইরকম গল্প থাকবে, এবং তার ধারণা এইরকম করেই গল্প হয়, ছবি এবং ওই বাবেলের মধ্যে কনভারসেশন দিয়ে। এইরকম বোরিং পরপর লেখা এরকম কোনো গল্প হয় বলে তার কোনো ধারণাই ছিল না। এরপর কি বলছে দেখো, সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, সুতরাং সে তখন নিজের মনে মনেই ভাবতে লাগলো, অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, ফর আ হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড। তাহলে এখান থেকে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি, সেদিন দিনটা ছিল হট, গ্রীষ্মের দিন। তাহলে গ্রীষ্মের দিনে এরকম মনোমুগ্ধ করা একটা পরিবেশে তার তখন একটু খুব ক্লান্ত লাগছিল এবং খুব স্লিপি, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো, ঘুম ঘুম আসলো। দেখবে গ্রীষ্মকালের দুপুরের দিকটাতে বা জলখাবেলার দিকটাতে আমাদের একটু ঘুম ঘুম পায় বেশ। whether the pleasure of making a daisy chain, অর্থাৎ ঘুম ঘুম চোখে সে ভাবছিল সে একটা ডেইজি চেন তৈরি করবে কিনা। ডেইজি এক ধরনের ফুল, ওই সাদা কালারের ফুল বলতে পারো, মাঝখানটা হলুদ, ওই কাইন্ড অফ যারা চন্দ্রমল্লিকা দেখে থাকবে, হোয়াইট চন্দ্রমল্লিকা, সেই ধরনের ফুল, ঠিক আছে। তো ও ভাবছিল আমি কি তাহলে ডেইজি ফুল তুলে এনে মালা গাঁথবো, would be worth the trouble of getting up and picking the daisies। দেখো আমাদের মতোই তো অলস, ও তখন ভাবছে কি যে আবার তাহলে আমাকে উঠতে হবে, আবার ফুলগুলো ডেইজি ফুলগুলো তুলতে হবে, থাক অত আর পারি না।
When suddenly a white rabbit with pink eyes ran close by her. তাহলে অ্যালিস যখন এসব ভাবছে ঠিক সেই সময় একটা সাদা খরগোশ, পিঙ্ক আইস, গোলাপি চোখ নিয়ে ran close to her, তার কাছে বা তার কাছ দিয়ে দৌড়ে চলে গেল। অর্থাৎ এই ঘটনা যখন চলছে মনে মনে অ্যালিসের, তখন এই একটা খরগোশ পাশ দিয়ে ছুটে চলে গেল। There was nothing so very remarkable in that. এর মধ্যে বিশেষ কিছু লক্ষণীয় ছিল না। আর স্বাভাবিক ব্যাপার, ধরো তুমি কোথাও বসে আছো, আমাদের এখানে কুকুর বিড়াল এগুলো তো কমন। এখন তুমি রাস্তায় বসে আছো, তোমার পাশ দিয়ে একটা কুকুর চলে গেল, স্বাভাবিক ব্যাপার, তুমি কি এটাকে খুব একটা গুরুত্ব দেবে না, কারণ তুমি প্রতিনিয়ত দেখছো। তাই ওদের ওখানে ওই র্যাবিটটা কাইন্ড অফ কমনই ধরে নিতে পারো। তাই অ্যালিসও এটা নিয়ে খুব একটা পাত্তা দিল না। নট ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ, অ্যালিস এটাকে নিয়ে খুব একটা ভাবলোও না। আউট অফ দ্য ওয়ে টু হিয়ার দ্য র্যাবিট সেইড টু ইটসেলফ, এর যাবার পথে অ্যালিস শুনতে পেল যে র্যাবিট এটা নিজেই বলছে, ও ডিয়ার আই শাল বি টু লেট, আমার প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে। তাহলে ভাবো, ওই যে কথা বললাম, আমার পাশ দিয়ে যদি কুকুর চলে যায় এবং সে যদি ভৌ ভৌ করে, তাহলে আমি অবাক হব না? এখন ধরো কুকুরটা পাশ দিয়ে যাওয়ার সময় তোমাকে রামপদ বলে ডেকে গেল, তাহলে তুমি তো অবাক হবেই, তাই না? তো এটাই তো স্বাভাবিক একটা বিষয়। এরপরে দেখো ব্র্যাকেটে কি বলা হচ্ছে, when she thought it over afterwards, অর্থাৎ র্যাবিটটা কিন্তু কিছুক্ষণ আগেই ও ডিয়ার আই শ্যাল বি টু লেট এই কথাটা বলে চলে গেছে, তখন কিন্তু খুব একটা খেয়াল করেনি অ্যালিস। এবার পরে যখন সে আফটারওয়ার্ডস অর্থাৎ পরবর্তীতে যখন সেটা ভাবছিল, ইট অকার টু হার দ্যাট সি অট টু হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাট দিস, সে তখন ভাবলো আমার তো অবাক হওয়ার কথা ছিল, আচ্ছা র্যাবিট তো কথা বলতে পারে না। পরে তার মনে হলো, মানে তখন সে এতটাই বোর ফিল করছিল, একটা র্যাবিট পাশ দিয়ে কথা বলে চলে গেছে, সেটাও সে ঠিকঠাক ভাবে তখন সেই মুহূর্তে তার মাথাটা কাজ করে না। পরে তখন তার মনে হয়েছিল আমার তো অবাক হওয়ার কথা ছিল। বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল, কিন্তু সেই সময় তার কাছে সবকিছু যেন স্বাভাবিক বলে মনে হচ্ছিল। অর্থাৎ তার তখন এতটাই বোর এবং লেজিনেস লাগছিল যে তার মনে হচ্ছিল দুনিয়াতে সবকিছুই সম্ভব, অত আমার ভাবার দরকার নেই। বাট কিন্তু সব থেকে স্ট্রেঞ্জ ঘটনাটা ঘটলো এবার। কি ঘটলো? when the rabbit actually took a watch out of his waistcoat pocket, যখন ওই খরগোশটা তার যে ওয়েস্টকোট পকেট, হ্যাঁ অর্থাৎ কোটের যে পকেট, সেখান থেকে ওই ওয়াচটা বের করলো, এই ছবিতে যেমন দেখতে পাচ্ছে, ঠিক আছে, এরকম কোট ফোট পরে একটা খরগোশ যাচ্ছে এবং সে তার পকেট থেকে একটা ওয়াচ বের করলো, and looked at it, এবং তার দিকে তাকালো, and then hurried on, এবং তারপর সে আরো তাড়াতাড়ি যেতে লাগলো। অ্যালিস started to her feet, অ্যালিস এবার তার পায়ে চলা শুরু করলো। for it flashed across her mind, কারণ এটা তার মনে এখন ফ্লাশ করে গেছে, অর্থাৎ একটা আলো ছেড়ে গেছে, অর্থাৎ তার মনকে ভাবিয়ে তুলেছে, যেটা কি হলো, এটা খরগোশ ঘড়ি দেখছে, কি ব্যাপার। তো এইটা দেখে সেও কিন্তু এবার খরগোশটাকে ফলো করা শুরু করলো। that she had never before seen a rabbit, সে কখনো একটা খরগোশকে দেখেনি with either a waistcoat pocket or a watch, এরকম একটা ওয়েস্টকোট পরতে বা ওয়েস্টকোট পকেট আছে এমন কোনো পোশাক পরতে, কিংবা একটা ঘড়ি নিয়ে খরগোশকে দৌড়াতে সে আগে কখনো দেখেনি। and burning with curiosity, আচ্ছা বার্নিং মানে হচ্ছে ওই যে জ্বলে পুড়ে যাকে বলি, আর কিউরিসিটি মানে তো আগ্রহ বা কৌতূহল, তাহলে কৌতূহলের দ্বারা জ্বলে পুড়ে, অর্থাৎ বলা যেতে পারে কৌতূহল বশত, এক কথায় বললে, she ran across the field after it, সে মাঠ বরাবর এই খরগোশটার পেছন পেছন দৌড়াতে লাগলো, and was just in time to see it pop down a large rabbit hole under the hedge, এবং ঠিক তখনই সে দেখতে পেল এটা পপ ডাউন করছে, অর্থাৎ লাফ দিয়ে নামছে একটা বড় র্যাবিট হোল, একটা বড় খরগোশের গর্তে, যেমনটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ গর্তটা। তাহলে এইটা একটা বড় খরগোশের গর্তে ঝাঁপ দিল। এবার দেখো যতটুকু আমরা পড়ে এলাম, আমি গল্পটা শুরুতে বলেছিলাম একটা ননসেন্সিক্যাল স্টোরি পাবো, অর্থাৎ কোনো সেন্স নাই। যদি ভালো করে ভেবে দেখি, একটা র্যাবিট কি কোনোদিন এরকম কথা বলতে পারে? পারে না, প্রথমত। দ্বিতীয়ত, একটা র্যাবিট এরকম ছবিতে যেমন করে দেখতে পাচ্ছ কোট টোট পরে ওয়াচ টোয়াচ নিয়ে এইভাবে কি যায়? কোনোদিনই যায় না। আবার ওই র্যাবিটকে ফলো করে একটা গর্তে ঝাঁপ দিয়েছে, একটু পর আমরা দেখতে পাবো এও ঝাঁপ দেবে। কখনই কি পসিবল একটা খরগোশের গর্তে একজন মানুষের পক্ষে ঢোকা? সম্ভব নয়।
তাহলে পুরো জিনিসটাই ননসেন্সিক্যাল। তাই এই গল্পটা যখন আমরা পাঠ করব, আমরা কিন্তু যুক্তি দিয়ে বিচার করব না, আমাদের ধরতে হবে আমরা সেই ছোটবেলায় দাদুরা ঠাকুমারা রূপকথার গল্প বলছে, আমরা সেটা শুনতে বসেছি, যাকে আমরা সোজা কথায় বলি গাঁজাখুরি গল্প। দেখা যাক। In another moment, down went Alice after it. ঠিক তার পরের মুহূর্তেই অ্যালিসও এর পিছন পিছন নিচে যেতে লাগলো। Never once considering how in the world she was to get out again. সে একবারের জন্য ভাবলো না সে কিভাবে এই বাস্তবের দুনিয়াতে, দ্য ওয়ার্ল্ড অফ রিয়েলিটিতে সে পুনরায় কি করে ফিরে আসবে। এই লাইনটার ডুয়েল মিনিং আছে। দেখো বলা হচ্ছে it never once considering how in the world she was to get out again, অর্থাৎ যে দুনিয়াতে সে ছিল সেই দুনিয়াতে সে আবার কি করে ফিরে আসবে। এর ডুয়েল মিনিং আছে কেন বলছি, কারণ এইখানে অ্যালিস যে জগতে ঝাঁপ দিতে চলেছে, দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনারি, দ্যাট ইজ দ্য আননোন ওয়ার্ল্ড। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এরকমই একটা আননোন ওয়ার্ল্ডে ঝাঁপ দিই, এবং অত্যধিক জানার আগ্রহবশত কারণে আমরা কিন্তু হারিয়ে যাই। দেখতে পাবো অ্যালিসও হারিয়ে যাচ্ছে গল্পের মাঝে, অ্যালিসও দেখবো আমরা হারিয়ে যাচ্ছে। ঠিক এমনটাই হয়, দেখবে কখনো কখনো কোনো একটা বিষয়কে বা কোনো একটা জিনিসকে জানার উদ্দেশ্যে আমরা হয়তো মোবাইলটা নিয়ে হাতে সার্চ করতে বসে গেলাম, একটা পর একটা পেজ দেখতে 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 একটার পর একটা ঢুকতে লাগলাম। আমি তো ভালো জিনিস বললাম, তোমরা একটা ভিডিও, পড়াশোনা ভিডিও দেখবে বলে গেলে ইউটিউবে, তারপর সেই ইউটিউবটা যেটা কারণে খুললে সেটা ভুলে গিয়ে রিল স্ক্রল করতে লাগলে, তারপর কখন যে স্ক্রল করতে করতে একটা টপিক থেকে আরেকটা টপিক থেকে আরেকটা টপিক হতে হতে 2 ঘন্টা 3 ঘন্টা কেটে গেল, তুমি খেয়াল করতে পারলে না। তুমি কিন্তু বাস্তব জগৎ থেকে হারিয়ে গেলে। অতিরিক্ত তথ্য তোমার সামনে চলে আসার কারণে তুমি কিন্তু ওই ইমাজিনারি ওয়ার্ল্ডে প্রবেশ করে গেলে, একবারও ভাবলে না যে আমি রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতে পারবো কিনা। যেমনটা অ্যালিসের ক্ষেত্রে হলো, সে ঝাঁপ দিয়ে দিল ওই ইমাজিনারি ওয়ার্ল্ডটাতে, সে একবারও ভাবলো না সে আদৌ ফেরত আসতে পারবে কিনা ইন দ্য ওয়ার্ল্ড অফ রিয়েলিটি। এরপর কি বলা হচ্ছে দেখো, দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেইট অন লাইক আ টানেল ফর সাম ওয়ে। ওই যে খরগোশের গর্তটা, সেটা একটা টানেলের মতো, গুহার মতো একেবারে সোজা বেশ কিছুটা পথ চলে গেছে। অ্যান্ড দেন ডিপড সাডেনলি ক্লাউন, এবং তারপর হঠাৎ করি একেবারে গভীর হয়ে গেছে। সো সাডেনলি that Alice had not a moment to think about stopping herself before she found herself falling down. এবং এই নিচে পড়ে যাওয়াটা, অর্থাৎ গর্তটা হঠাৎ করেই এমন নিচের দিকে নেমে গেছে, এতটাই মানে হঠাৎ করে যে অ্যালিস কিছু ভাবার আগেই, নিজেকে থামাবো এই কথাটা ভাবার আগেই কিন্তু সে পড়তে শুরু করে দিল। হোয়াট সিমড টু বি আ ভেরি ডিপ ওয়েল, এবং যেটাকে মনে হচ্ছিল একটা ভীষণ গভীর কুয়ো। কুয়ো যেমন খুব গভীর হয়, তেমনি কুয়োর মতো অনেক গভীর, অর্থাৎ অ্যালিস নিজেকে স্টপ করবে ভাবার আগেই সে এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ওই গর্তটা হঠাৎ করে ডাইরেক্টলি নিচের দিকে চলে গেছে। তার মানে যদি আমরা ফিগার আউট করি গর্তটা কিরকম, গর্তটা প্রথমে এইভাবে স্ট্রেইট ওয়েতে গেছে, যেমন করে গুহা হয়, গুহায় গিয়ে একেবারে কিনারাতে হঠাৎ করে কিছু বুঝাটের আগেই নিচের দিকে খাল হতে শুরু করে দিয়েছে। অর্থাৎ প্রথমে যাচ্ছিল এইভাবে, তারপর এইভাবে খালটা শুরু হয়ে গেছে। হঠাৎ করে গেয়েই সে নিচের দিকে পড়তে শুরু করে দিল, এবং সে এতটাই পড়তে থাকলো তার মনে হলো যেন সে যেন কোনো গভীর কুয়োতে প্রবেশ করছে। এরপর কি বলছে দেখি, either the wall was very deep or she fell very slowly. হয় যে ওয়াল বললাম, ওয়েলটা যে কুয়োটা বা খালটা সেটা অনেক গভীর, নয়তো অ্যালিস খুব ধীরে সুস্থে হেলতে দুলতে স্লো মোশনে পড়ছে। কেন এই কথাটা বলছে? ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইম অ্যাজ সি ওয়েন্ট ডাউন, কারণ যখন সে নিচের দিকে যাচ্ছিল তার অনেক সময় ছিল। তার মানে সে বহুক্ষণ ধরে পড়েই যাচ্ছে ওই সে হিন্দি বা বাংলা সিরিয়ালের মতো, হ্যাঁ, নায়িকা পো 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 করে ঘুরছে, ঘুরপাক খেয়েই যাচ্ছে কতক্ষণ, যতক্ষণ না নায়ক এসে তাকে ধরছে। তার আগে কিন্তু পড়বে না, ঠিক আছে? তাহলে সে সিরিয়ালের মতো সে পড়েই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। তাই বলা হচ্ছে হয় কুয়োটা অত্যন্ত গভীর বা খালটা অত্যন্ত গভীর, নয়তো অ্যালিস ওই সিরিয়ালের মতো স্লো মোশনে পড়ছে, দুটোর মতো একটা। এরপর কি হচ্ছে দেখি, and to wonder what was going to happen next,
এবং সে ভাবতে লাগলো এরপর তার সঙ্গে কি হতে চলেছে, মানে সে কোথায় পড়বে। ফার্স্ট সি ট্রাইড টু লুক ডাউন, প্রথমে সে চেষ্টা করলো একটু নিচের দিকে তাকানো, অ্যান্ড মেক আউট হোয়াট সি ওয়াজ কামিং টু, এবং বোঝার চেষ্টা করলো, মেক আউট মানে সলভ, ফ্রেজাল ভার্ব, সলভ করার চেষ্টা করলো বা বোঝার চেষ্টা করলো যে সে কোথায় আসছে বা কোথায় এসে পৌঁছাচ্ছে। সি ওয়াজ কামিং টু বাট ইট ওয়াজ টু ডার্ক, কিন্তু এটা এতটাই অন্ধকার, টু সি এনিথিং, যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপর সে ওই যে কুয়োটা বা খালটা যেটা দিয়ে সে পড়ছিল সেটা দেয়ালগুলোর দিকে একবার তাকালো। অ্যান্ড নোটিসড, এবং তখন সে দেখতে পেল দ্যাট দে আর ফিল্ড উইথ কাপবোর্ডস, সেখানে কাপবোর্ড রয়েছে। কাপবোর্ড ওই যে তাক বলা হয় যাকে সোজা বাংলায় বললে, সেই তাক রয়েছে অনেক কিছু, যেগুলো কাইন্ড অফ প্লাই ট্রাই দিয়ে তৈরি হয় বলতে পারো। অ্যান্ড বুক সেলস, এবং কিছু বই রাখার তাকও রয়েছে। হিয়ার অ্যান্ড দেয়ার সি স ম্যাপস, এখানে ওখানে সে ম্যাপ দেখতে পেলো, মানে বাংলায় আমরা যাদের মানচিত্র বলি। অ্যান্ড পিকচার্স হ্যাং আপন পেগস, এবং দেখতে পেলো পেগস, পেগস মানে অ্যাকচুয়ালি নেইলস মানে হচ্ছে প্রেক, আর পেগস মানে হচ্ছে লার্জ সাইজ অফ নেইলস, বড় সাইজের ব্রেক যাকে বলা হয়, ঠিক আছে। তো সেই বড় বড় ব্রেক পোঁতা আছে এবং সেখানে ছবি ঝুলছে। এবার এই অংশগুলোকে তোমরা একটু মার্কিং করে রাখবে, 2 মার্কসের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে যখন অ্যালিস পড়ছিল কুয়োর মধ্যে বা খালের মধ্যে তখন সে কি কি জিনিস দেখতে পেয়েছিল, ঠিক আছে। এই অংশটা পুরোটা মার্কিং করে রাখবো আমরা। বেশ, সি টুক ডাউন আ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলফস, এবার যখন সে পড়ছিল তখন একটা সেলফে বা একটা তাকে একটা জার ছিল, তো অ্যালিস যেতে যেতে এইভাবে টুক করে জারটাকে ধরে নিল আর কি, জারটাকে পেরে নিল এবং বা নিয়ে নিল হাতে। তারপর কি বলছে দেখি, কোথায় গেল, হ্যাঁ, সি পাস্ট, যে তাকটা সে পেরিয়ে যাচ্ছিল সেই তাক থেকে। ইট ওয়াজ লেবেলড অরেঞ্জ মার্মালেড, আচ্ছা ওই জারটাতে একটা লেবেল করা ছিল অরেঞ্জ মার্মালেড। আচ্ছা, অরেঞ্জ মার্মালেড কাইন্ড অফ কোম্পানি নেমও বলতে পারো, প্রোডাক্ট, মানে বেসিক্যালি এটা ওই আচারের জ্যাম জাতীয় জিনিস বা জেলি জাতীয় জিনিস, যেগুলো আচার বলছি সরি, অরেঞ্জ মানে লেবুর, কমলা লেবুর যে জ্যাম বা জেলি জাতীয় জিনিস, এই জিনিসটাকে বোঝানো হয়েছে, ওটা একটা কোম্পানির নাম বলতে পারো, অরেঞ্জ মার্মালেড। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তার প্রচন্ড হতাশায়, ইট ওয়াজ এমটি, এটা ছিল খালি। অ্যালিস প্রথমে নামটা দেখে খুব খুশি হয়ে গেছিল, বাহ এ তো কমলা লেবুর জ্যাম জেলি। যখন সে দেখলো এটা খালি তখন সে খুব হতাশ হলো। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার ফর ফিয়ার অফ কিলিং সামবডি, অ্যালিস কিন্তু ওই জারটা হতাশ হয়ে ফেলে দেয়নি, কারণ সে ভয় পাচ্ছিল যদি এটা ফেলে দিয়ে নিচে কেউ থাকে তার মাথায় যদি পড়ে, ঠিক আছে, এবং সে তো তখন আঘাতপ্রাপ্ত হতে পারে, এমনকি মারাও যেতে পারে। So managed to put it into one of the cupboards as she fell past it. তখন সে কি করলো, কোনো ক্রমে, যেহেতু নিচের দিকে পড়ছে তো তাই কোনো ক্রমে একটা তাকে এমন করে গুঁজে রেখে দিয়ে আবার পড়তে লাগলো। কোনো ক্রমে একটা তাক সামনে যেটা তার এলো সেটাতে সে আবার ওই অরেঞ্জ মার্মালেডটাকে রেখে দিল। ওয়েল, থট অ্যালিস টু হারসেলফ, অ্যালিস এবার নিজের মনে ভাবতে লাগলো, ঠিক আছে, আফটার সাচ আ ফল অ্যাজ দিস I still think nothing of tumbling downstairs. How brave they will all think me at home. অ্যালিস বলছে, যাক ভালোই হচ্ছে, এই এতটা দীর্ঘ পথ জুড়ে যে পড়ছি, এরপর আমাকে না আর কোনোদিন ওই বাড়িতে টাম্বলিং অর্থাৎ ঝাঁপ দিতে হবে না, সিঁড়িতে অর্থাৎ ঝাঁপ দিয়ে যাবে না আমি, সেরকম ভাবে আমাকে আর ঝাঁপ দিতে হবে না, ঠিক আছে, বা ঝাঁপ দেওয়ার সময় আমাকে কোনো ভাবনা চিন্তাও করতে হবে না। হাউ ব্রেভ দে উইল থিঙ্ক মি অ্যাট হোম, বাড়ির সবাই আমাকে ভাববে, বাহ আমাদের অ্যালিস কত সাহস হয়ে গেছে, দেখো কিরকম ঝটঝট করে একটা সিঁড়ি থেকে একটা সিঁড়িতে ঝাঁপ দিয়ে খুব দ্রুত নেমে পড়ছে, সবাই আমাকে সাহসী ভাববে। হোয়াই আই উডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট, আমি বা কেন সবসময় সবাইকে সবকিছু বলবো, মানে এই যে আমি পড়ে যাচ্ছি, আমার সাথে এই ঘটনাগুলো ঘটেছিল, তাই আমি এত সহজে এত উঁচু থেকে ঝাঁপ দিতে পারছি বাড়িতে, এগুলো আমি কাউকে বলবো না, এগুলো লুকিয়ে যাবো, চেপে যাবো যাকে বলে আর কি। আমরাও তো করি তাই না, মানে আমরা আমাদের লাইফে দেখবে সব ঘটনা কি বাড়িতে বলি না, কিছু কিছু জিনিস চেপে যায়। তো অ্যালিস বলছে এটা আমি চেপে যাবো, কাউকে জানাবো না, সবাই আমাকে সাহসী ভাববে। বেশ, ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, এমনকি আমি যদি বাড়ির উঁচু জায়গা থেকেও ঝাঁপ মেরে দিই তাতেও আমি কাউকে কিছু বলবো না, যেটা কি করে পারলাম, যেটা প্রকৃতপক্ষে
লাইকলি ট্রু, মানে খুবই সত্য কথা, মানে আমি বলিও না এমন অনেক জিনিস কথা, তাই এটাও বলবো না। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে নিচে, উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড। আচ্ছা আমি এই যে পড়ে যাচ্ছি, এটা কি কখনো শেষ হবে না? আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম। আমি তখন ভাবতে লাগলাম যে কত মাইল নিচে আমি চলে এলাম এত সময় ধরে। সি সেইড অ্যালাউড, সে জোরে জোরে বলল, অ্যালাউড মানে জোরে বলা। আই মাস্ট বি গেটিং সামহোয়ার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ। অ্যালিস তখন বলছে আমার মনে হয় পৃথিবীর কেন্দ্রস্থলে আমি চলে এসেছি, এত দূর পড়েছি তো। লেট মি সি, আচ্ছা বলি দ্যাট উড বি 4000 মাইলস ডাউন, আমার মনে হয় 4000 মাইল নিচে আমি চলে এসেছি। আই থিঙ্ক, আমার মনে হয়। ফর ইউ সি, Alice had learned several things of this sort in her lesson in the schoolroom. কারণ অ্যালিস তার স্কুল রুমে এই সমস্ত বিষয়ে অনেক কিছুই জেনেছিল। কোন বিষয়ে? ওই পৃথিবীর অভ্যন্তরে যে আমরা ডিস্টেন্সটা বলি না, যে গভীরে কত দূর পর্যন্ত পৃথিবীর কেন্দ্রস্থল কত দূর পর্যন্ত অবস্থিত, আমরা জিওগ্রাফিতে পড়েছি, অ্যালিসও পড়েছে। তাই এখন দেখো যখন সে পড়ছে, একবার ভাবো সিচুয়েশনটা, ধরো তুমি কোথাও একটা উঁচু ছাদ থেকে নিচু পড়ে যাচ্ছ, তুমি কি তখন ভাববে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লাম, উঠতে পড়লাম, হাত পা গুলো কোন দিকে ছড়িয়েছিলাম, সেরকম ভাববে? ভাববে না তো। তখন তুমি ভাববে গেল, আমার সব বেরিয়ে গেল, তাই তো। কিন্তু অ্যালিস যখন এত রিল্যাক্স হয়ে পড়ছে, ও তখন ভাবছে চলো একটু ভেবেই নি, সময় যখন রয়েছে, ও তখন ভাবছে আমার মনে হয় আমি পৃথিবীর কেন্দ্রেই পৌঁছে গেছি, প্রায় 4000 মাইল নিচে। কারণ আমি জানি পৃথিবীর কেন্দ্র 4000 মাইল নিচে অবস্থিত পৃথিবী পৃষ্ঠ থেকে, তাই সে বলছে 4000 মাইল নিচে হয়তো আমি পৌঁছে গেছি, কারণ এগুলো সে স্কুল রুমে শিখেছিল। And though this was not a very good opportunity for showing off her knowledge, as there was no one to listen to her. দেখো এইটা একটা আইরনি, ঠিক আছে। ওই অফ স্টাডিজ পড়েছিলাম আমরা ক্লাস 11-এ, সেখানে দেখবে স্টাডিজের 3টে পার্ট বলা হয়েছিল, কি কি কাজে ব্যবহার করা। স্টাডিজ অ্যাজ অর্নামেন্টস, অলংকার হিসেবে বলা হয়েছিল। মানে কিছু কিছু মানুষ পড়াশোনা করে সেটা তাদের পাণ্ডিত্য দেখানোর জন্য, অলংকার হিসেবে প্রয়োগ করার জন্য। আমাদের কাইন্ড অফ অ্যালিস সেই ধরনের ব্যক্তি, সে পড়াশোনা করেছে পাণ্ডিত্য দেখানোর জন্য আর কি, অলংকার হিসেবে প্রয়োগ করার জন্য, যেটা অনেকেই করে থাকে। তো সেই কারণে লেখক বলছেন যে যদিও এটা খুব একটা উপযুক্ত জায়গা নয় তার পাণ্ডিত্য ফলানোর জন্য, কারণ এখানে তাকে শোনার মতো কেউ নেই। আমরা বেশি করে পাণ্ডিত্য সেখানেই দেখাই যেখানে আর 4-5টা লোক রয়েছে, আমি দেখা যায় দেখো এই বিষয়টা আমার জ্ঞান আছে গো, বিশাল কিছু ইনফরমেশন দিয়ে দেয় ঝাঝার ঝাঝার করে, দেখি দেয় আমি কত কি জানি। যদিও অ্যালিসের জন্য জায়গাটা খুব একটা ভালো জায়গা নয়, স্টিল ইট ওয়াজ গুড। কিন্তু তবুও এটা বেশ ভালো জিনিস। কি কি বিষয়ে ভালো? গুড টু প্র্যাকটিস, টু সে ইট ওভার, বারবার এটাকে বলা। ইয়েস, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্টেন্স, বাট দেন আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড আই হ্যাভ গট টু। এবার অ্যালিস তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছে। ও তখন প্রথমে ভাবলো যে না, আমি যত জ্ঞান দিচ্ছি কি হবে, জ্ঞান দিয়ে আমার শোনার তো কেউ নাই। তারপর নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে না, এটা বলা ভালো, কারণ বারবার প্র্যাকটিস করলে সেটা আমাদের মনে থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কথা, ভালো যুক্তি। যে কোনো পড়া যদি তোমরা বারবার নিজেদের মধ্যেই নিজেরা বারবার বলো না, নিজের সঙ্গে প্র্যাকটিস করো, সেগুলো কিন্তু সারা মানে একটা সেশন জুড়ে অন্তত পক্ষে আমি বলতে পারি তোমার খুব ভালো করে মনে থেকে যাবে। অনেক সময় সারা জীবন জুড়েও মনে থাকে। পড়াশোনা এইভাবে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, মানে তুমি যখন পড়ার মধ্যে থাকো তখন তো প্র্যাকটিস করছোই, পড়ার বাইরেও না অনেক সময় মনের মধ্যে চালাতে হয় বিষয়গুলোকে, তবে সেটা ভালো করে থাকে। এবার তাই অ্যালিস বলছে যা কেউ শোনার নয় তো কি হয়েছে, এটা এক পক্ষে ভালো, আমার মনে থাকবে। তখন আবার তার মনে হলো আচ্ছা কোন ল্যাটিচিউড অর্থাৎ কোন অক্ষাংশে আমি রয়েছি, কোন লঙ্গিচিউড অর্থাৎ কোন দ্রাঘিমাংশেই বা আমি রয়েছি, তার মনে হলো। ঠিক আছে। অ্যালিস হ্যাড নট দ্য সিঙ্গলেস্ট আইডিয়া হোয়াট ল্যাটিচিউড ওয়াজ অর লঙ্গিচিউড আইদার। যদিও বা অ্যালিসের ল্যাটিচিউড বা লঙ্গিচিউড সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না, বাট সি থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে। কারণ তার মনে হলো এগুলো বেশ বড়সড় শব্দ বলার মতো। দেখবে এরকম কিন্তু কিছু কিছু ব্যক্তি থাকে যারা কিছু শব্দের অর্থই জানে না, তার বিন্দুমাত্র ধারণা নেই যে এই শব্দটা কোথায় প্রয়োগ করতে হয় বা কিভাবে প্রয়োগ করতে হয়। শুধু দেখে শব্দটা বেশ একদম জাঁকজমকপূর্ণ একটা ইংরাজি শব্দ, একটা ভারী ভাব আছে, তাই বলে দিই। তাকে যদি জিজ্ঞেস করা হয় যেটা বললি এটা মানেটা কি বলতো, সেরকম আমতা আমতা বলবে। যেখানে যা বলার তার উল্টো জায়গায় উল্টো শব্দ প্রয়োগ করে দেয়, যেটা অ্যালিসের ক্ষেত্রেও ঘটে।
অ্যালিস এই শব্দ দুটো সম্বন্ধে তার কোনো ধারণাই নাই যে ল্যাটিটিউড কি লঙ্গিটিউড কি, সে শুধু শুনেছে সকলকে প্রয়োগ করতে, যে এই দুটো শব্দ আবার দারুণ শব্দ, বেশ ভারী ভারী শব্দ শুনে মনে হচ্ছে, তাই বলে দিই। এরপর কি বলছে দেখো, প্রেজেন্টলি সি বিগেন এগেইন, বর্তমানে সে আবার শুরু করলো। আবার শুরু করলো বলতে আবার ভাবা শুরু করলো। কি ভাবলো? আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, আচ্ছা আমি যদি পৃথিবীর মধ্য দিয়ে পড়তে থাকি, হাউ ফানি ইট উইল সিম টু কাম আউট অ্যামং দ্য পিপল দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস। এটা কতই না একটা হাস্যকর বিষয় হবে, আমি গিয়ে যদি পৃথিবীর মধ্যস্থলে গিয়ে পড়ি বা উল্টো পৃষ্ঠে গিয়ে পড়ি এবং সেখানে গিয়ে দেখি ওই দিকে মানুষগুলো মাথা নিচু করে উপর দিকে হাঁটছে, মানে শীর্ষাসনে হাঁটছে, তাই তো? যদিও তারা প্যান্ট পরি শীর্ষাসন করে, লুঙ্গি পরে নয়। যাই হোক, কি বলা হচ্ছে যে আমি যদি ওদিকে গিয়ে দেখি যে ওরা ওরকম মাথা নিচু করে উপর দিকে পা করে হাঁটছে, তাহলে এটা কতই না একটা হাস্যকর বিষয় হবে আমার কাছে, ঠিক আছে? দ্য অ্যান্টিপ্যাথিস, আই থিঙ্ক, আমার মনে হয় তারা অ্যান্টিপ্যাথিস। আচ্ছা এই শব্দটা কিন্তু কোনো মানে নেই, অ্যান্টিপ্যাথিস শব্দটা পুরোপুরি ভুল শব্দ। ওই যে বললাম অ্যালিস একটু গ্রাঞ্জারাস শব্দ বলতে প্রয়োগ করতে পছন্দ করে, এই ভুলটা অনেক মানুষই করে, তারা কিন্তু ভুল শব্দ বলে দেয়, ভুলভাল জায়গা ভুল শব্দ বলে দেয়। অ্যান্টিপ্যাথিস বলে বাস্তবে কোনো শব্দই নাই, এই শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টিপোডস হওয়ার কথা, ঠিক আছে? অ্যান্টিপডস বলা হয় তাকে, PODES। এই অ্যান্টিপডস জিনিসটা কি? অ্যান্টিপডস হচ্ছে গিয়ে বলতে পারো ওই বিপরীত পৃথিবীপৃষ্ঠে থাকা মানুষদেরকে বা বাসিন্দাদেরকে অ্যান্টিপডস বলা হয়। তুমি ধরো এইদিকে উত্তর গোলার্ধে রয়েছো, দক্ষিণ গোলার্ধের বাসিন্দাদের বলা হবে অ্যান্টিপডস, ঠিক আছে? তার কোনো অর্থ নাই যে অ্যান্টিপডসরা মাথা নিচু করে হাঁটবে, অর্থাৎ মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে, এরকম না। এই যে ঘটনাটা ঘটলো, এই যে বারবার বলছি অ্যালিস ভুল শব্দ বলে, ঠিক আছে? এই অ্যান্টিপ্যাথিসটা অ্যাকচুয়ালি অ্যান্টিপডস হওয়ার কথা ছিল। এই ঘটনাটাকে ইংরেজির ভাষায় বা ফিগার অফ স্পিচের ভাষায় বলা হয় থাকে ম্যালাপ্রপিজম। ম্যালাপ্রপিজম, MALAPROPISM, MALAPROPISM, ম্যালাপ্রপিজম, অর্থাৎ যেখানে উচ্চারণটা একই থাকে কিন্তু সম্পূর্ণ ভুল শব্দ বলা হয় থাকে, ঠিক আছে? তাহলে অ্যালিস কিন্তু একটা সম্পূর্ণ ভুল শব্দ বলে বসলো। বেশ, তাহলে অ্যালিস বলে বসলো যে এরা তাহলে অ্যান্টিপ্যাথিস, যেটা একটা ভুল শব্দ। আই থিঙ্ক, আমার মনে হয় ওরা অ্যান্টিপ্যাথিস, আমার মনে হয়। She was rather glad there was no one listening. অ্যালিস কিন্তু একদিন থেকে খুশি হলো, কারণ সেখানে কেউ তাকে শুনছে না, কারণ অ্যালিস খুব ভালো করেই জানে সে ভুলভাল ইংরেজি শব্দ বলে যাচ্ছে। দিস টাইম, এই মুহূর্তে, as it did not sound at all the right word, কারণ তার মনে হয়েছিল এই মুহূর্তে সে যে শব্দটা বললো সেটা শুনে মোটেও একটা সঠিক শব্দ বলে মনে হচ্ছে না, অর্থাৎ অ্যালিস নিজেই বুঝতে পারছে আমি ভুল বলছি, আর পরক্ষণে সে ভাবছে যাক বাবা আশেপাশে কেউ নাই, আমার এই ভুলভাল ইংরেজি শুনে ফেললে আমাকে নিয়ে হাসাহাসি করতো। But I shall have to ask them what the name of the country is, you know. এবার অ্যালিস তখন মনে ভাবছে আমি যখন গিয়ে যেখানে পৌঁছাবো আমাকে অবশ্যই ওদেরকে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা তোমাদের এই দেশটার নাম কি, তোমরা কি জানো, বা তোমরা কি আমাকে বলতে পারবে এরকম? প্লিজ ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া? দেখো অ্যালিসের ধারণা খুবই অল্প, তো অ্যালিসের মনে হয়েছে যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া নাকি এটা আমি গিয়ে জিজ্ঞেস করবো। ওর মনে হয়েছে যে মাটির তলা দিয়ে গেলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে পৌঁছানো যায়, কারণ ও যে দেশে থাকছে সেই দেশের উল্টো গোলার্ধে অবস্থান করছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তো অ্যালিসের মনে হয়েছে ওখানে পৌঁছতে গেলে পৃথিবীর মধ্য দিয়ে যেতে হয়। বাচ্চা, তার ধারণা কনসেপ্ট এমনটাই হবে। সে ভাবছে আমি গিয়ে তাদের জিজ্ঞেস করবো, ম্যাডাম এটা কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? And she tried to curtsy as she spoke, fancy curtsying as you are. এবং সে তখন ওই কার্টসি অর্থাৎ সৌজন্যতা দেখানোর চেষ্টা করলো যখন সে ফ্যান্সি কার্টসিং অর্থাৎ একটা মন গড়া কার্টসি অর্থাৎ সৌজন্যতা সে প্র্যাকটিস করছিল। ভাবো সে ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে, সেই মুহূর্তে নিচে গিয়ে ধপাস করে পড়বো সেই দুশ্চিন্তা তার মাথায় নাই, সে প্র্যাকটিস করছে কতটা সৌজন্যতা নিয়ে আমি ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করবো উল্টো দিকে থাকা যে ম্যাডাম এটা কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া, যদি এই দাসকে একটু কৃপা করে বলেন। আমি গিয়ে প্র্যাকটিস করছি আর কি, হাওয়ায় ভাসতে ভাসতে। বেশ, থ্রু দ্য ইয়ার, ফলিং থ্রু দ্য ইয়ার, হাওয়ায় পড়তে পড়তে। ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট?
তোমার কি মনে হয় এটা তুমি ম্যানেজ করতে পারবে, মানে এমনটাকে বলতে পারবে? মানে অ্যালিস নিজে কি বলছে, and what an ignorant little girl she will think me for asking. দেখো অ্যালিস নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে, নিজেই ভাবছে, নিজেই সেই ভাবনাটাকে খণ্ডন করছে। একটু আগেই ভাবছিল যে এরকম ভাবে গিয়ে সৌজন্যতা দেখিয়ে জিজ্ঞেস করবো, কিন্তু পরক্ষণই তার মনে হচ্ছে যে তার আমাকে ইগনোরেন্ট অর্থাৎ আনঅ্যাওয়ার, অজ্ঞ ভাববে, মূর্খ বলবে। হ্যাঁ, তারা ভাববে আমাকে আমি কোনো মূর্খ ছোট্ট বালিকা যে আমি তাদের গিয়ে জিজ্ঞেস করছি। নো, it will never do to ask. না না, আমি জিজ্ঞেস করব না। Perhaps I shall see it written up somewhere. হয়তো আমি নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই ওই যে জায়গাটা পৌঁছাবো সেখানকার নামটা নিশ্চয়ই দেখতে পাবো যেখানে লেখা আছে। ওই দেখো না যে বিভিন্ন জায়গায় যখন আমরা পৌঁছাই, বাসে ট্রেনে যাই, বিভিন্ন মোড়গুলোতে যখন বাস দাঁড়ায়, তখন দোকানগুলোর মাথায় বা কোনো একটা স্টপেজের এলাকাতে লেখা থাকে অমুক জায়গা তমুক জায়গার নাম। তো অ্যালিস বলছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় এরকম করে লেখা থাকবে, আমি সেখান থেকে নিশ্চয়ই জেনে যাব। না বাবা থাক, ও সময় জিজ্ঞেস করার দরকার নাই, এখন জিজ্ঞেস করলেই বলবে কিচ্ছু জানে না, মূর্খ কোথাকার, এদের সাথে পৌঁছেছে, তার থেকে আমি কোথাও দেখে নেব। এরপরে কি বলছে, ডাউন ডাউন ডাউন, আবারও বলা হচ্ছে নিচে নিচে নিচে। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, সেখানে তার করার কিছুই ছিল না। সো অ্যালিস সুন বিগ্যান টকিং এগেন, সুতরাং অ্যালিস আবার নিজের সঙ্গে কথা বলা শুরু করলো, কারণ এই পড়াটা তো সে আটকাতে পারছে না, তাই সে দেখলো যখন পড়িয়ে যায় আরে মনে মনে ভাবতে থাকে। এবার তার ভাবনায় কি আসছে, ডায়ানা, এখানে উচ্চারণটা কিন্তু খেয়াল করবে, ডায়ানা, DINAH, ডায়ানা। ডায়ানা উইল মিস মি ভেরি মাচ টুনাইট। অ্যালিস তখন ভাবছে ডায়ানা মনে হয় আমাকে আজকে খুব মিস করবে আজকে রাত্রিতে। আই শুড থিঙ্ক, আমার ভাবা উচিত ছিল। ডায়না ওয়াজ দ্য ক্যাট, তাহলে ডায়নাটা কে, অ্যালিসের একটা পোষা বিড়াল আর কি, সে নাম দিয়েছে ডায়না। তো বলছে আমার ডায়নার কথা ভাবা উচিত ছিল। আই হোপ দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক অ্যাট টি টাইম, আমার মনে হয় তারা অর্থাৎ বাড়ির লোকেরা অবশ্যই তার ওই টি টাইমে তাকে যে আমি এক প্লেট, শশার মানে প্লেটের কথা বলা হয়েছে, এক প্লেট দুধ দিতাম সেটা মনে রাখবে। তার মানে টি টাইমে বাড়ির লোকেরা ডায়নাকে নিশ্চয়ই দুধ খাওয়াবে, এটা তার মনে হচ্ছে। ডায়না মাই ক্লিয়ার, আই উইশ ইউ আর ডাউন হিয়ার উইথ মি। ও তখন বলছে ডায়না আমার প্রিয়, কতই না ভালো হতো যদি তুমি আমার সঙ্গে নিচে আসতে। দেয়ার আর নো মাইস ইন দ্য ইয়ার, তখন আবার দেখো মনে মনে ভাবছে আচ্ছা বাতাসে তো কোনো ইঁদুর নাই। আই এম অ্যাফ্রেড বাট ইউ মাইট ক্যাচ আ ব্যাট, আমি এটাই ভয় পাচ্ছি, মানে ধরো এতটা পথ জুড়ে আসছি, তোমার যদি খিদে পেত, বাতাসে তো ইঁদুর নাই, তাহলে তুমি কি খেতে? আবার তার মনে হলো না ইঁদুর নাই কিন্তু ব্যাট তো আছে, অর্থাৎ বাদুর তো আছে, ঠিক আছে। ইউ মাইট ক্যাচ আ ব্যাট, হয়তো তুমি একটা বাদুর ধরতে। অ্যান্ড দ্যাটস ভেরি লাইক আ মাউস, এবং ওই বাদুর না অনেকটা ইঁদুরের মতোই। ইউ নো, তুমি তো জানোই। বাট ডু ক্যাটস ইট ব্যাটস, আই ওয়ান্ডার, মানে দেখো ওই যে বাচ্চা ছেলের মন ক্রমাগত ছুটে বেড়ায় না, তো অ্যালিসের মনও ছুটে বেড়াচ্ছে। আবার সে সঙ্গে সঙ্গে ভাবছে আচ্ছা বিড়ালটা কি বাদুর খায়, আমার এটা বিস্ময়ের বিষয় একটা, মানে আমি এটা ভাবছি। আমি তো নয় বলে দিলাম যে এখানে ইঁদুর নাই বাদুর আছে, বাদুর খেতে, কিন্তু বিড়ালটা কি সত্যি খায়, সে আবার ভাবতে লাগলো। অ্যান্ড হিয়ার অ্যালিস বিগেন টু গেট রাদার স্লিপি, এবং এইবার অ্যালিস আবার একটু সেই ঢুলু ঢুলু ভাব অনুভব করতে লাগলো, অনেকক্ষণ ধরে পড়ছে, পড়তে পড়তে ঘুম চলে যাচ্ছে আবার। and went on saying to herself, এবং বারবার নিজেকে বলতে লাগলো, in a dreamy sort of way, কিছুটা ওই স্বপ্নের মধ্য দিয়ে, ঠিক আছে, মানে স্বপ্নে যেমন আমরা কথা বলি বিড়বিড় করে, তেমন ভাবে অ্যালিস বলতে লাগলো। কি বলতে লাগলো, ডু ক্যাটস ইটস ব্যাড, বিড়াল কি ইঁদুর খায়, ডু ক্যাটস ইটস ব্যাড, বিড়াল কি বাদুর খায়, অ্যান্ড সামটাইমস ডু ব্যাটস ইটস ক্যাটস, আবার কখনো কখনো বলছে আচ্ছা বাদুর কি ইঁদুরকে বিড়াল খায়, মানে যেটা হয় আর কি, ধরো তুমি পড়তে বসেছো, ঘুমিয়েছে, যেমনটা হতো আমাদের ছোটবেলায়, বাবুরের ছেলে রাবণ, বাবুরের ছেলে রাবণ, জাহাঙ্গীর, কত যা পারতো তাই বলে দিতে, ওর রাবণ সব সমান হয়ে যেত তখন ঘুমের ঘরে ঘরে। তো সেটাই হয়েছে অ্যালিসের, সে একবার বলছে যে বিড়াল কি বাদুর খায়, বিড়াল কি বাদুর খায়, আবার পরক্ষণে বলে ফেলছে বাদুর কি বিড়াল খায়, ঘুমের ঘরে ঘরে বিড়বিড় করে বকিয়ে যাচ্ছে। বেশ, ফর ইউ সি as she couldn't answer either question, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সে কোনো প্রশ্নে কিন্তু উত্তর দিতে পারছে না, প্রশ্নটাই করে যাচ্ছে।
it didn't much matter which way she put it. এটা খুব একটা ম্যাটারই করে না যে সে কোশ্চেনটা কিভাবে করছে, বিড়াল বাদুর খায় নাকি বাদুর বিড়াল খায়, কোনো ম্যাটারই করে না, কারণ কোনো প্রশ্নের সাথে উত্তরই দিতে পারছে না। she felt that she was dozing off. সে অনুভব করলো সে যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে, and had just begun to dream that she was walking hand in hand with Diana. এবং সে যেন এখন স্বপ্ন দেখা শুরু করেছে, সে ডায়নার সাথে হাতে হাত ধরে হাঁটছে, and was saying to her very earnestly, এবং ডায়নাকে সে খুব আগ্রহবশত বা খুব আন্তরিকভাবে বলছে, now Diana, tell me the truth. now Diana, এখন তুমি আমাকে সত্যি কথাটা বলো তো, did you ever eat a bat? তুমি কি কখনো একটা বাদুড় খেয়েছিলে? when suddenly thump thump, তাহলে এই কথাটা যখন সে ভাবছে তখন একটা ধপাস ধপাস করে আওয়াজ হলো, down she came upon a heap. অবশেষে সে একটা উঁচু ঢিবির ওপরে এসে পড়ল, of sticks. কিসের ঢিবি? sticks, লাঠির, and dry leaves, শুকনো পাতার, and the fall was over. এবং তার পড়ার ঘটনাটা অবশেষে সমাপ্ত হলো। অর্থাৎ এই যে দীর্ঘ পথ জুড়ে সে পড়েই যাচ্ছিল, অবশেষে সে কিছু পাতা এবং লাঠির একটা ঢিবির ওপরে এসে ধপাস করে পড়লো, যখন সে স্বপ্নটা দেখছিল ঠিক সেই শেষ মুহূর্তে দাঁড়িয়ে। এবার দেখো, আমি বলেছিলাম যে এই যে র্যাবিট হোল, এই হোলটার মধ্যে একটা কিন্তু অন্তর্নিহিত অর্থ রয়েছে। আমরাও কিন্তু এরকম দেখো ওই সোশ্যাল মিডিয়ার লুপের মধ্যে হারিয়ে যায় বলেছিলাম। ওই সোশ্যাল মিডিয়াটা কিন্তু আমাদের লাইফের একটা হোল। যেমন করে অ্যালিস ওই লুপের মধ্যে দিয়ে আস্তে আস্তে বা হোলের মধ্যে দিয়ে আস্তে আস্তে সে কন্টিনিউ বিভিন্ন ধরনের জিনিসের দিকে নজর যাচ্ছিল তার কিন্তু একবারও যেটা মেন অ্যাট্রাকশন ছিল যে আমি যে জায়গায় পৌঁছাচ্ছি সেখানে কি আছে সেটা নিয়ে সে ভাবছিল না। তার বাস্তব জগতে কি আছে সেইগুলো নিয়ে সে ভাবছিল, কি শিখেছে না শিখেছে সেই সব নিয়ে ভাবছিল। এই ভাবতে ভাবতে ভাবনার বেড়া দিলে জড়াতে সে কিন্তু ক্রমাগত আরো ভেতর দিকে ঢুকে যাচ্ছিল। একবারও তার চিন্তা আসলে আমি বাইরে কি করে বেরোবো। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এইভাবেই জীবনের গর্তগুলোতে হারিয়ে যায়। আমাদের দায়িত্ব, আমাদের দায়বদ্ধতা, আমরা কিভাবে বাস্তব জগতে ফিরে আসতে পারবো সেসব ভাবতে ভুলেই যাই, এবং কখন নিজেদের অজান্তেই নিজেদের সময়টাকে কিল করে ফেলি, টাইমটাকে কিল করে ফেলি। ঠিক যেমন করে অ্যালিস এই গর্তের মধ্যে হারিয়ে যাচ্ছে, আমরাও জীবনের গর্তে হারিয়ে যাচ্ছি। জীবনের প্রতিনিয়ত ব্যস্ততার একটার পর একটা কাজ, ওই যে বলে না যে ঠিক আছে আজকে এই কাজটা করে নিই, একটু পরের দিন না হয় একটু জীবনটাকে উপভোগ করে নেবো, কিন্তু কখন যে আজকে কাজটা করে নিই করতে করতে আগামীকালটার আশা হলো না বা জীবনটাকে উপভোগ করা হলো না, সেটা আমরা ভুলে যাই। আমরাও এইভাবে জীবনের গর্তে আস্তে আস্তে হারিয়ে যাই। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড যতই একটা ননসেন্সিক্যাল স্টোরি হোক, এর কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ আছে। এটা আমাদের লাইফের একটা গর্তকে তুলে ধরে, যে গর্তের মধ্যে আমরা প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছি। এইখান পর্যন্ত থাকবে আজকের আমাদের ক্লাস। পরের দিন আমরা এর পরের অংশ থেকে, অর্থাৎ এই যে অ্যালিস পড়ে গেল, এরপর পড়ে যাবার পর তার সঙ্গে কি ঘটছে সেই অংশ থেকে কন্টিনিউ করব।